হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি, তোমার থাম্বনেল থেকে বুঝে নিচ্ছ যে হিমালয় দর্শন, এবং এই হিমালয় দর্শনের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। যারা পার্ট 1 দেখুন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লেলিস্টে গিয়ে পার্ট 1 ভিডিওটি দেখে নেওয়ার জন্য। এটা আমরা আলোচনা করেছিলাম যে তিনি কিভাবে ওই যেহেতু হিমালয় দর্শন, ওই হিমালয় দর্শন অর্থাৎ হিমালয় যে তিনি দেখতে গিয়েছিলেন তার যে পরিকল্পনাটা কিভাবে গিয়েছিলেন, এই দৃশ্যটা এরপর থেকে আমরা আজকে আলোচনা করছি। দেখো যে ট্রেনটা একটা জায়গায় গিয়ে থেমেছিল। এর আগের পার্টটা একটু মনে করবি যে ট্রেনটা গিয়ে থেমেছিল একটা ঝর্ণার নিকট। লেখিকা ভেবেছিলেন হয়তো বা ওই ঝর্ণাটা দেখার জন্য ট্রেনটা থামেছিল, কিন্তু তার জন্য কিন্তু ট্রেনটা থামেনি। ট্রেনটা থামেছিল অন্য কারণে। ট্রেন থামার কারণ ছিল যে সেখানে জল পরিবর্তন করা হয়েছিল। এটুকু আমরা আলোচনা করছি। আজকে আমরা তারপর থেকে আলোচনা করছি। দেখো অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। অনেক কষ্টে লেখিকা কিন্তু কার্শিয়াং স্টেশনে গিয়ে উপস্থিত হলেন। এখানকার উচ্চতা হচ্ছে 4864 ফিট। এখানে প্রশ্ন থাকতে পারে যে অবশেষে তিনি কোথায় গিয়ে উপস্থিত হলেন? কার্শিয়াং স্টেশনে। কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? না 4864 ফিট। দেখো স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। তাহলে স্টেশন থেকে কিন্তু এর বাসা কিন্তু অনেক দূর নয়, খুব তাড়াতাড়ি কিন্তু তিনি গিয়ে পৌঁছে গেছেন। আমাদের ট্রান কয়টা ভ্রমক্রমে দার্জিলিং এর ঠিকানায় বুক করা হয়েছিল। তাহলে এই যে ট্রানগুলা বাক্সগুলা কি হচ্ছে না ভুলে ক্রমে দার্জিলিং এর ঠিকানায় কিন্তু বুক করা হয়েছিল। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে বলছে গৃহসুখ অনুভব করতে পারি নাই। তাহলে জিনিসপত্র তারা বাসায় পৌঁছে গেছেন সবাই, কিন্তু তবুও গৃহসুখ অনুভব করতে পারেনি। তার কারণ কি? যে পোশাক বা অন্যান্য যে সামগ্রিক দ্রব্য সেগুলো তো অন্য জায়গায় চলে গেছে, তাই না? তাই সুখ অনুভব করতে পারেনি, গৃহসুখ জিনিসটা অনুভব করতে পারেননি। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রানগুলি ফিরে আসলো। তাহলে সন্ধ্যার ট্রেনে আবার ট্রানগুলি কিন্তু ফিরে এলো। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র দার্জিলিং যাওয়ার আগে তাদের যে জিনিসপত্রগুলো আগে তো চলে গেছিল, তাই বলছে যে যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। সেখানকার বায়ু কিন্তু সেবন করেছে। পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহ সুখে আছি। তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সাজ সরঞ্জাম সরঞ্জামও চাই। তাহলে তোমার এটা শুধুমাত্র একটা ঘর দেওয়া হলো ঘরে থাকার জন্য, তাহলে তুমি কি সুখে থাকতে পারবে? নিশ্চয়ই না। তাহলে ঘরে থাকার জন্য তোমায় কি হবে? খেতে হবে, খেয়ে তো আগে বাঁচতে হবে। তাহলে খাওয়ার জন্য রান্নার সামগ্রী বা নিজের যে পোশাক পরিচ্ছদ সেগুলো তো অবশ্যই দরকার, নাহলে কিন্তু তুমি কিন্তু গৃহ সুখ অনুভব করতে কখনোই পারবে না। তাই বলছে যে তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই, যেগুলো আমাদের প্রয়োজনীয় নিত্য যে সমস্ত জিনিসপত্র। এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্ম নাই। এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? সূর্য কিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল। তাহলে সেখানে যাওয়ার পর মাত্র একদিন বৃষ্টি হয়েছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নহে। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ, কূপ নাই, নদী পুষ্করিণীও নাই, সবে ধর নির্ঝরের জল। ঝর্ণার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায়। ওই জল দেখে কিন্তু চোখ জুড়ে যায়। স্পর্শনে হস্ত জুড়ায়, এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। সেখানকার বর্ণনা দিয়েছেন যে জল দর্শন করলে চোখ জুড়ে যায়, হাতে নিলে স্পর্শ করলে হস্ত জুড়ায়, চারদিকে শীতল বাতাস এবং ঘন কুয়াশার মধ্যে যেন প্রাণটা যেন জুড়ে যায়। এত সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ সেখানে লেখিকা দেখেছিলেন, এবং সেটি আমাদের পাঠ্যাংশে উল্লেখ করেছেন ওই হিমালয় দর্শন নামক গদ্যাংশে। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে কিন্তু চমৎকার। এই মেঘ এদিকে আছে, ওদিক হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। প্রতিদিন অস্তমানে রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছুটাছুটি করতে থাকে। তারা যেন ও প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা ছুটাছুটি করছে। ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়। প্রশ্ন থাকতে পারে যে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়, তামাশাগুলা কি এবং ইহাদের বলতে কাদের বোঝানো হয়েছে? বলছে
অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না। মনে পড়ে একবার মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি। তাহলে লেখিকার মনে পড়ে যে একবার মহিলা হচ্ছে একটা পত্রিকা, মহিলা পত্রিকায় তিনি ঢেঁকি শাকের কথা পাঠ করেছেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ঢেঁকি শাকের কথা কোথায় পড়েছিলেন? মহিলাটা কি না, মহিলা হচ্ছে একটা পত্রিকার নাম। ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। ঢেঁকি শাক হচ্ছে একটা গুল্ম। কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে, তাহলে কোথায় পাঠ করেছিলেন? ভূতত্ত্ব গ্রন্থে। কি না, কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। তাহলে কোন যুগের কথা বলা হয়েছে? কার্বনিফেরাস যুগে কি ছিল? ওই ঢেঁকি তরুগুলা কিন্তু ছিল। এখন সেই ঢেঁকি তরু স্বচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তাহলে তিনি ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করেছিলেন, পড়েছিলেন, কিন্তু দেখেছিলেন না। আজকে কিন্তু তিনি দেখতে পেলেন, তাই তার খুব আনন্দ। তরুবর গুলা অর্থাৎ ওই যে ঢেঁকি শাক গুলা কত ফুট উচ্চতা, এইগুলো কিন্তু প্রশ্ন থাকে। তাহলে তরুবর গুলো হচ্ছে 20 থেকে 25 ফিট উচ্চ হবে। এইগুলো কিন্তু প্রশ্ন। বারবার বলছি যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, প্রশ্ন উত্তর সহ কিন্তু আলোচনা করা হচ্ছে। দেখো, কোন কোন স্থানে খুব নিবিড় ঘন সুখের বিষয়, সেখানে সুখের বিষয় কি না, সুখের বিষয় হলো সেখানে কিন্তু বাঘ নাই, তাই কিন্তু নির্ভয়ে বেড়ানো যেতে পারে। তাই নির্ভয়ে বেড়াইতে পারি আমরা, নির্জন বন্য পথে বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে জোঁক আছে, এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই, কেবল 2-3 বার জোঁকে রক্ত শোষণ করিয়াছে। তাহলে সাপও আছে এবং জোঁকও আছে, কিন্তু সাপের সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি। কিন্তু জোঁক বলতে 2-3 বার রক্ত শোষণ করেছে। তাহলে জোঁক কতবার রক্ত শোষণ করছে? 2-3 বার, 4-5 বার, 7-8 বার, তাহলে 2-3 বার। এদেশের স্ত্রী লোকেরা জোঁক দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে যে জোঁকে কি ক্ষতি করে, রক্ত শোষণ শেষ হলে আপনি চলিয়া যায়। বলছি জোঁকে কি ক্ষতি করে? কোনো কিছু ক্ষতি করে না, রক্ত শোষণ হলে সে চলে যায়। বলছে রক্ত শোষণ শেষ হলেই আপনি চলিয়া যায়। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, কোমরে 1 খণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে, পৃষ্ঠে 2-1 মন বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুরা খাবুরা পথ বহিয়া উচ্চে ওঠে, ওই রূপে নিচে যায়। যে পথ দেখেই আমাদের সাহস গায়েব হয়, সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলা ক্রমে উঠে। মানে এমন একটা রাস্তার কথা বলা রয়েছে, এবড়ো খেবড়ো রাস্তা, উঁচু নিচু রাস্তা, সেই পথ দেখলেই অনেকের সাহস হারিয়ে যায়, এই রাস্তা দিয়ে কিভাবে অতিক্রম করবে। আর সেই রাস্তায় এই সমস্ত সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলা ক্রমে ওঠে, তারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু ওঠানামা করতে পারে। ওই ভুটানিরা। মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম হচ্ছে অবলা। তাহলে রমণী জাতি দুর্বল বলে তাদের নাম হচ্ছে অবলা। এটা কে লিখেছিলেন? না মহিলার সম্পাদক মহাশয়। মহিলার যেটা পত্রিকা একটু আগে বললাম। জিজ্ঞাসা করি এই ভুটানিরাও ওই অবলা জাতির অন্তর্গত কিনা। বলছে রমণী জাতি দুর্বল বলে তাহাদের নাম অবলা, এটা লিখেছিলেন মহিলার সম্পাদক। তাহলে এদেরকে একবার জিজ্ঞাসা করে দেখাই যাক যে এরা কি সেই অবলা জাতির অন্তর্গত কিনা। তাই বলছে যে এই ভুটানিরাও ওই অবলা জাতির অন্তর্গত কিনা। ইহারা উদাহরণের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, সমভাবে উপার্জন করে। বলছে এরা নিজের খাওয়ার জন্য, নিজের পেট পূরণের জন্য, উদাহরণের জন্য পুরুষদের উপর ভরসা করে না, পুরুষদের আশায় তারা বসে থাকে না। এরা কিন্তু পুরুষদের মতো, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে সমানভাবে তারা কিন্তু উপার্জন করে। বরং অধিকাংশ স্ত্রী লোক দিগকে পাথর বইতে দেখি পুরুষেরা বেশি বোঝা বহন করে না। মানে বেশিরভাগ ভারী বোঝারা বহন করে ওই পুরুষেরা। ভুল বললাম, যে পুরুষেরা বোঝা বহন করে না, হ্যাঁ, বরং অধিকাংশ স্ত্রী লোকই পাথর বইতে দেখি। এই যে পাথর গুলা যে বই নিয়ে যায়, বেশিরভাগ কিন্তু ওই স্ত্রী লোকেরাই বহন করে থাকে, আর পুরুষেরা কিন্তু বেশি বোঝা বহন করে না। অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়, সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, সে কাজে বালক বালিকারাও কিন্তু যোগদান করে। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়াই বোধ হয়। ভুটানিরা পাহাড়িনী বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচে কা আদমি বলে। নিচে কা আদমি অর্থাৎ হচ্ছে সমতল ভূমির অধিবাসী, বলা হচ্ছে নিচে কা আদমি। যেন ইহাদের মতো নিচে কা আদমি অসভ্য। এটা খুব হেভি প্রশ্ন, পরীক্ষাতে আসে। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী এবং সত্যবাদী। 1 নম্বরের প্রশ্ন থেকে যে এটা কেমন প্রকৃতির, এদের স্বভাবটা, না এরা শ্রমশীলা, কার্যপ্রিয় এবং সাহসী ও বেশ ভালো গুণ
যেটা সবার মধ্যে থাকে না, সেটি সত্যবাদী। কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে। ওই নিচেকা আদমি, ওই সমস্ত সমতল ভূমির অধিবাসী মানুষদের সঙ্গে মিশে মিশে এরাও এই যে এদের যে সদ্গুণগুলো সব কিন্তু হারাতে বসেছে। অর্থাৎ সঙ্গ দোষে স্বভাব নষ্ট, যেটাকে বলা হয় ঘরোয়া প্রবাদ। ওই যে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে। আবার নিচেক আদমির সঙ্গে বিবাহ কিন্তু হয়, ওই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বইতেছে। এখান হইতে ওই দুগ্ধ ফেনু নিব জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? তিনি বলছেন যে যেভাবে গতিতে জল চলে আসছে, পড়ছে, তাদের যে দিন রাত্রি দিবানিশি, দিন রাত্রি তাদের যে কল্লোল গীতি শোনা যাচ্ছে, এই সমস্ত ভক্তি ভরে যে তারা যে বয়ে চলেছে, প্রবাহিত হচ্ছে, অর্থাৎ জলের স্রোত যে বয়ে চলেছে, যে প্রবাহিত হচ্ছে, তিনি বলতে চেয়েছেন যে আমাদের প্রাণটাও কেন ওই পরমেশ্বরের কাছে গিয়ে এইভাবে পড়ে না? বলছে যে বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায়, ওই স্রোত যেভাবে বয়ে চলেছে ওই নির্ঝরের ন্যায়, ওই ঝর্ণার ন্যায় কেন পরমেশ্বরের চরণ প্রাণ থেকে লুটিয়ে পড়ে না? অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। এখন সে সাধু পূর্ণ হইল না, স্বাদ তো মিটে নাই। যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে, কিন্তু কেবল 2টি চক্ষু দিয়েছেন, তাহা দ্বারা আর কত দেখিব? বলছে আমার তো 2টি চোখ দিয়েছেন, তাহলে এই 2টি চোখ দিয়ে, ঈশ্বরের যে 2টি চোখ দিয়েছেন ওই 2টি চোখ দিয়ে আর কত দেখবো, তাই না? প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? নিজেকে প্রশ্ন করছেন যে প্রভু ঈশ্বর কেন আরো বেশি চোখ দিল না আমাদের? যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ, আমায় দেখ। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈশ্বর হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্র করে নৈপুণ্য বোঝা যায়। চিত্র দেখে এই চিত্রটা যে সৃষ্টি করেছে তার চিত্র করে নৈপুণ্য বোঝা যায়, পুরো খাঁটি কথা। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে? আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান! আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র। বালুকা কণা বলিলেও বড় বলা যায়। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করলে তবেই তৃপ্তি হয়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করলে উপাসনা হয় না। তাহলে বলছে এত সুন্দর চোখ দিয়েছেন, এত সুন্দর কান, মন, এগুলা নিয়ে আমাদের কি করতে হবে? স্রষ্টার যদি না গুণকীর্তন না করি, তাহলে বলছে কি এটা কি কৃতজ্ঞতা হয় না? মন, মস্তিষ্ক, প্রাণ সব নিয়ে উপাসনা করলেই তবেই কিন্তু তৃপ্তি লাভ পাওয়া যায়। কেবল টিয়া পাখির মতো কতগুলো শব্দকে মুখস্থ করে সেগুলো উচ্চারণ করলে কিন্তু উপাসনা হয় না। অর্থাৎ মনটাও কিন্তু, অর্থাৎ ভক্তি ভরে ঈশ্বরের প্রার্থনা করা কিন্তু প্রয়োজন রয়েছে। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সতই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না। এটা হচ্ছে শেষের লাইন এবং খুব গুরুত্বপূর্ণ লাইন, পরীক্ষাতে প্রায় দেয় যে ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য। কেন বলা হয়েছে বা ঈশ্বরকে প্রশংসার যোগ্য বলে মনে করো কেন? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখান থেকে থাকে। তো আজকে এখানে হিমালয় দর্শন শেষ করলাম। এর আগে পার্ট 1 করেছিলাম, এখানে পার্ট 2। যারা দেখোনি পার্ট 1 তারা প্লে লিস্ট থেকে পার্ট 1টা দেখে নাও। এখানে পার্ট 2 শেষ করলাম। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তুমি যেভাবে এখান থেকে উপকৃত হচ্ছ, অন্য ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় এই আশা নিয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল খোলা। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। ভালো মন্দের সংমিশ্রণ তো জীবন, ভালো হতে পারে খারাপ হতে পারে, সেটা কিন্তু কমেন্টে কিন্তু জানাও। ঠিক আছে, তো এইখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, সাবস্ক্রাইব করেন, তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে কাছে থাকার জন্য, এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব, এক একটা লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহী করে তোলে। ঠিক আছে, থ্যাংক ইউ।